নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, হাতি যখন দায়ে পড়ে চামচিকিতেও লাথি মারে। অর্থাৎ বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিতে তিনি গেছেন প্রায় 4 বছর হয়ে গেল। অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে 2025টা তার শুরু হয়েছে। যতই দিন যাচ্ছে ততই ভারতীয় জনতা পার্টিতে কোণঠাসা হয়ে পড়েছেন। বর্তমানে তিনি একেবারে এক ঘরে হয়ে গেছেন এবং কোনো মতেই তার পিছন থেকে বিতর্ক সরছে না। গত কয়েকদিন আগে তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার, তাকে বড় নেতা বলে কটাক্ষ করেছিলেন। আবার নতুন করে শিক্ষক দুর্নীতি মামলায় তার পরিবারের এক সদস্য দিব্যেন্দু অধিকারী তার নাম জড়িয়েছে। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ এবং বিধায়কের নাম যেমন জড়িয়েছে, তেমনি ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ তৎকালীন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন, তার নামও জড়িয়ে পড়েছে। সেই চার্জশিটই কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া হয়েছে। যদিও শুভেন্দু অধিকারীরা বলতে শুরু করেছেন এটা তৃণমূল কংগ্রেসের আমলে ঘটেছে। তৃণমূল কংগ্রেসের আমলে এই ঘটনা ঘটিয়েছেন কে? দিব্যেন্দু অধিকারী। তিনি বর্তমানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তার উত্তর হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। ভারতী ঘোষও ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। অর্থাৎ তারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, কারণ ভারতীয় জনতা পার্টির যে ওয়াশিং মেশিন রয়েছে সেই ওয়াশিং মেশিনে ঢুকে তারা স্বচ্ছ হয়ে বেরোবেন। কিন্তু সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে। তাতেই কিন্তু নতুনভাবে একটা রসদ তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটা ফেসবুক পোস্ট করেছেন, সেখানে তিনি তালিকা তুলে ধরেছেন। সেই তালিকাতে প্রথমেই মমতা বালা ঠাকুরের নাম রয়েছে, তারপরে এই দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে। দিব্যেন্দু অধিকারী 11 জনের চাকরির সুপারিশ করেছিলেন। তারপরে নাম রয়েছে ভারতী ঘোষের, তার নামেও 4 জনের চাকরির সুপারিশ করা হয়েছে। এই তথ্য পাওয়া গেছে বিকাশ ভবনে যখন সিবিআই তল্লাশি করেছিল, সেই তল্লাশি অভিযানের সময়ই এই তথ্যগুলো উদ্ধার হয়েছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে যে তাদের ওয়াশিং মেশিন থেকে যতই শুদ্ধ হবার চেষ্টা করুন, এই নিয়োগ দুর্নীতি মামলায় বা শিক্ষক দুর্নীতি মামলায় কোনো মতেই বিতর্ক থেকে দূরে সরতে পারছেন না শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কোনো কারণে, দয়া করে সাবস্ক্রাইব করুন। অর্থাৎ যে কথা বলছিলাম, যত সময় যাচ্ছে, যে 4 বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু 2025 সাল পড়ার পর থেকে তার কপালে একেবারে শনি চলে এসেছে। কারণ যেখানেই যাচ্ছেন সেখানেই বিতর্ক, দলের ভিতরে বিতর্ক হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর ক্ষুব্ধ হচ্ছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে তার মুখ দেখা থেকে বন্ধ রয়েছে। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগেই শুভেন্দু অধিকারী এইভাবে ভারতীয় জনতা পার্টিতে একঘরে হয়ে পড়ছেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার যেভাবে শিক্ষক দুর্নীতি মামলায় তার পরিবারের সদস্য তার ভাইয়ের নাম জড়িয়ে গেল, তাতেই যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে গেছে শুভেন্দু অধিকারীর কাছে। তিনি যদিও বলার চেষ্টা করছেন সেই সময় নাকি তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে থেকেই নাকি দুর্নীতি করেছেন। কে দুর্নীতি করেছেন? দিব্যেন্দু অধিকারী। বর্তমানে তার রাজনৈতিক অবস্থান, তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। যদিও গতবার যে নির্বাচন হয়েছে 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে তার টিকিট জোটেনি, কারণ শুভেন্দু অধিকারী তার ভাই সৌমেন্দু অধিকারীকে তিনি টিকিট দিয়েছেন। সেই জায়গাতেই
যথেষ্ট বিক্ষুব্ধ এই দিব্যেন্দু অধিকারী, কারণ তার দাদা শুভেন্দু অধিকারী তাকে বড় পদ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু দীর্ঘ 1 বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিকভাবে কোনো পদ কিন্তু শুভেন্দু অধিকারী তাকে দিতে পারেননি। তবে সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী পরিবারের ভেতরেও যেমন যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন, তেমনি দলের ভেতরেও যথেষ্ট অস্বস্তিতে পড়ছেন, কারণ দলের কেন্দ্রীয় নেতারা তার উপর ক্ষুব্ধ হয়েছেন, কারণ তার বিরুদ্ধে উপদলের একটা প্রচেষ্টার কথা বলা হয়েছে। তার বিরুদ্ধে সুকান্ত মজুমদার বিস্ফোরক মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী মিসকমফর্ট ফিল করেন সাংগঠনিক বৈঠকে, দলের নেতা উপস্থিত থাকবেন, সেখানে তার মতামত তিনি দেবেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে যে দলের সাংগঠনিক কাজকর্মে তিনি খুব একটা থাকছেন না, দলের ঝান্ডা নিয়ে তিনি কর্মসূচি করছেন না, বিভিন্ন ধর্মীয় কর্মসূচি করছেন, কখনো তিনি বিভিন্ন ওং লেখা ফ্ল্যাগ নিয়ে কর্মসূচি করছেন, কিন্তু দলের পতাকা হাতে তাকে খুব একটা কর্মসূচি করতে দেখা যাচ্ছে না। এছাড়াও তার বিরুদ্ধে সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, তার যে ঘনিষ্ঠ বিধায়করা রয়েছেন তাদের নাকি তিনি সদস্য সংগ্রহ অভিযানে নামতে বারণ করেছেন, তাতেই যথেষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হওয়ার পরেই রাজ্য নেতৃত্বের ওপর এতটাই ক্ষুব্ধ তারা হয়েছেন যে নির্বাচন যে 2026-এ রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির নেতাদের কথা খুব একটা কার্যকর হবে না, কারণ আরএসএস এর উপর 2026-এর বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী, দলের অভ্যন্তরে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর ক্ষুব্ধ হচ্ছেন, রাজ্য নেতৃত্ব তার উপর ক্ষুব্ধ হচ্ছেন, সুকান্ত মজুমদার এবং এখন দিলীপ ঘোষ তারা একপন্থী হয়ে গেছেন। অন্যদিকে রাজ্য সভাপতি নির্বাচন আগের যে কোনো দিন হবে, সেখানে দলের পক্ষ থেকে রাজ্য সভাপতি ঘোষণা করা হবে। শুভেন্দু অধিকারী গত কয়েক মাস আগে পর্যন্ত রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন, কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে তার প্রতি দলের কেন্দ্রীয় নেতৃত্বের যে মনোভাব তাতে তার রাজ্য সভাপতি পদ পাওয়া কোনো মতেই সম্ভব নয়। তারপরে আরএসএস প্রধান মোহন ভগবত 8-10 দিন ধরে তিনি পশ্চিমবঙ্গে রয়েছেন, তিনি বিজেপির কোনো নেতার সঙ্গে তিনি কথা বলছেন না, কারণ রাজ্য নেতৃত্বরা যেভাবে নিজেদের মধ্যে খেয়োখেইতে যুক্ত রয়েছেন, যেভাবে তারা গোষ্ঠীদ্বন্দ্বে যুক্ত রয়েছেন, তাতে রাজ্য নেতৃত্বের ওপর খুব একটা ভরসা কেন্দ্রীয় নেতৃত্ব করতে পারছেন না। তা কিন্তু মোহন ভগবতের গত কয়েকদিনের বৈঠক থেকেই স্থির হয়েছে, এবং আগামীকাল তিনি বর্ধমানে একটি জনসভা করবেন মোহন ভগবত, সেখানেও সম্ভবত শুভেন্দু অধিকারী ডাক পড়বে না, তবে সেখানে সুকান্ত মজুমদারের উপস্থিতি কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু চূড়ান্ত হচ্ছে। একমাত্র মোহন ভগবত এতদিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন, তিনি গোপনে বৈঠক করছেন বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে, সেখানে শ্রমিক ভট্টাচার্য ছাড়া কোনো নেতার ডাক পড়েনি। বহু নেতাই কিন্তু বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা বারবার তার কাছে যাবার চেষ্টা করেছেন, কিন্তু পত্রপ্রার্থী সকলকেই বিদায় করে দিয়েছেন, কারণ ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতারা যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত রয়েছেন তাতে তাদের মুখ দেখতে চাইছেন না এই সংঘ প্রধান। অর্থাৎ যতই দিন যাচ্ছে, নির্বাচন যতই সামনে আসছে, ততই কিন্তু শুভেন্দু অধিকারীর কপালে যে শনি নাচছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং গতকাল সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে তার ভাইয়ের নাম রয়েছে এবং ভারতী ঘোষের নাম রয়েছে। শুভেন্দু অধিকারী তো একসময় কথায় কথায় মানুষের বাড়িতে সিবিআই পাঠিয়ে দিতেন, ইডি পাঠিয়ে দিতেন, তাহলে হঠাৎ কি এমন হলো যে সেই নিয়োগ দুর্নীতি মামলায় বা শিক্ষকের যে চাকরি হয়েছে দুর্নীতি করে সেই সুপারিশে তার পরিবারের একজন সদস্যের নাম জড়িয়ে গেল? তাহলে শুভেন্দু অধিকারীর কথা কি সিবিআই আধিকারিকরা শুনছেন না? যদি সিবিআই আধিকারিকরা শুনতেন তাহলে হয়তো দিব্যেন্দু অধিকারীর নাম চার্জশিটে থাকতো না। তবে এই সিবিআই এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা যে আচার্য সদনে গেছিলেন সেখানেই তথ্য তল্লাশি করার পরেই এই সুপারিশ পত্রগুলো তারা উদ্ধার করেছেন। তবে অবিলম্বে তাদের ডেকে জেরা করার কথা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলা হচ্ছে, যারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে জেরা করা হোক। তাহলে কি আবার কালের নিয়মে
যেমন সারদা কেলেঙ্কারির তদন্ত করতে গিয়েছিলেন, যেভাবে নারদার তদন্ত হচ্ছিল, সেখানে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে যাওয়াতেই সেই তদন্ত এখন বিষমহজলে। তাহলে কি দিব্যেন্দু অধিকারীর নাম বেরোতেই সেই তদন্ত কি বিষমহজলে যাবে, নাকি শুভেন্দু অধিকারীর এই কোণঠাসা অবস্থা কাজে লাগাবেন সিবিআই আধিকারিকরা? তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, প্রয়োজনে শেয়ার করে অন্যের কাছে চ্যানেলটিকে ছড়িয়ে দিন।